হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেখেয়ালি মন। সবাই কেমন আছো? আজকে পার্ট 3 নিয়ে চলে এসেছি মা কামাখ্যা দর্শন আর উমানন্দ টেম্পল। আমরা মনের মানুষ হোমস্টে থেকে আজকে সকালবেলায় রওনা দিয়ে দেবো। কাল রাত্রের অভিজ্ঞতা বিভৎস। হঠাৎ রাত্রি 3:30-র সময় একটি দাতাল হাতি চলে এসেছিল আমাদের ক্যাম্পাসের ভেতর। সে কি অভিজ্ঞতা! ঘুমোচ্ছিলাম, হঠাৎ দেখি চিৎকার করে, দাদা হাতি এসছে, হাতি, যাবা নাকি যাবা করেছে। আমি তো খাট থেকে এক লাফ দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছি। সেরকম কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু বিশাল মশমশানি আওয়াজ। আর আমাদের এইখানকার যিনি মালিক, সে তো ওখানে হাইয়া হাইয়া করে ওই হাতিকে তাড়ানোর চেষ্টা করছে। যাই হোক, ভোরবেলায় উঠলাম, উঠে নিয়ে এই দেখুন গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ট্রেন ধরার জন্য। আজকে আমরা যাব গৌহাটি। আর এই যে জায়গাগুলো দেখছেন, অর্ধেক জায়গা বসে গেছে ক্ষেতের, এইগুলোতে এইখানটা দিয়ে হাতি পা দিয়ে পাড়িয়ে চলে গেছে। কারণ রাত্রেবেলাতে তার বিভৎস হয়তো খিদে লেগেছিল এবং সে এই কচি ধানগুলো খেতে এসেছিল, তাই মট মট করে সব এই ঘাস ছিঁড়ে সে খেয়ে নিয়েছে। আমরা ভোর ভোর রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের ট্রেন বন্দে ভারত আলিপুরদুয়ার স্টেশন থেকে ছাড়বে এবং সেখান থেকে আমরা পৌঁছে যাব গৌহাটি। এবং আজকেই আমরা মা কামাখ্যার দর্শন করব এবং পরবর্তী দিন আমরা চলে যাব উমানন্দ টেম্পল, যেটা পিকক আইল্যান্ড। সোহাগ আর দিতি দুজনেরই মোশন সিকনেস আছে, তাই এত সকাল সকাল খালি পেটে বেরিয়ে যাওয়ায় ওদের বেশ শরীরে অস্বস্তি হচ্ছিল। যাই হোক, স্টেশনে পৌঁছলাম এবং আমাদের ট্রেনও আসছে। ট্রেনে নিজেদের গন্তব্য জায়গায় বসে অপেক্ষা করছিলাম ব্রেকফাস্টের, কারণ আমাদের ফুডিংটাও এখানে বুক করা ছিল। ট্রেনের চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। ব্রেকফাস্টে ছিল মিক্স জ্যাম, আমুল বাটার, ব্রেড টোস্ট, ফ্রেঞ্চ ফ্রাইজ, বয়েলড পিস এবং চা। আমরা সময় কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। 3 ঘন্টায় পৌঁছে গেলাম গৌহাটি স্টেশন। গৌহাটিতে আমাদের ফ্যান্সি বাজারের কাছেই একটা হোটেল বুক করা ছিল, হোটেল ম্যাজিক স্কোয়ার। তাই আমরা গৌহাটি স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো করে পৌঁছে যাব ম্যাজিক স্কোয়ারে। যদিও বা হাঁটা পথ, কিন্তু এত লাগেজ নিয়ে তো হাঁটা সম্ভব নয় এবং সঙ্গে 2টো বাচ্চাও আছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ভাড়া করে নিলাম। স্টেশনটা বেশ পরিষ্কার, ওঠা এবং নামা দুটোর জন্যই এসকালেটর ব্যবহার করা যাচ্ছে, তাই লাগেজ টানতে খুব একটা বেশি অসুবিধা হয়নি। অটোওয়ালার সঙ্গে দরাদরি করে নিয়ে সব ভাড়া ঠিক করে নিয়ে আমরা অটোয় চেপে গেলাম। অটোওয়ালা আমাদেরকে এবার আমাদের গন্তব্যে ছেড়ে দেবে, তাই গৌহাটি স্টেশনকে আজকের জন্য টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল ম্যাজিক স্কোয়ারের উদ্দেশ্যে। ম্যাজিক স্কোয়ার হোটেলটার রিভিউ যথেষ্ট ভালো ছিল, তাই গোয়াই বিপদ থেকে আমরা এই হোটেলটা বুক করি 1800 সামথিং দিয়ে, এবং তাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। আমরা হোটেলে চেক ইন করবার সময় আমাদের খাবারটাও অর্ডার করে দিই, কারণ আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাব মা কামাখ্যার দর্শনের উদ্দেশ্যে। সবাই বলছিল যে মা কামাখ্যার দর্শন করতে গেলে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা হয়তো দাঁড়িয়ে থাকতে হবে, তাই মায়ের নাম নিয়ে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখা যাক আজ ঠিক কতক্ষণ লাগে মায়ের দর্শন পাওয়ার জন্য। আমরা এই হোটেলটাতে ঢুকলাম। হোটেলের রুম যথেষ্ট স্পেসিয়াস, টিভি আছে, একটা বড় ডাবল বেড আছে, ওয়ার্ড্রোব করা ছিল এবং তার মধ্যে লকার সিস্টেম করা ছিল। বাথরুম যথেষ্ট বড়, নিট অ্যান্ড ক্লিন, সঙ্গে গিজারও ছিল। আপনারা জানেন যে শীতকালে গেছি, তাই গিজারটা একেবারেই আবশ্যক। এবং আমাদের হোটেলের এই রুমটির সাথে একটি ছোট্ট ব্যালকনি ছিল। ব্যালকনিতে স্পেস খুব একটা না থাকায় আমরা আর ব্যালকনিটা দেখাইনি, কিন্তু ওভারঅল রুমটা বেশ ভালো এবং পরিষ্কার। আমরা তাড়াতাড়ি নিরামিষ খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। এই যে মায়ের দর্শন করতে যাওয়ার প্রধান রাস্তা দিয়ে এবার আমরা উঠতে চলেছি পাহাড়ে। এই নীলাচল পর্বতের ঠিক ওপরেই মা কামাখ্যার মন্দির অবস্থিত। দারুণ সুন্দর রাস্তা। যেমন যেমন পাহাড়ের ওপরে উঠছিলাম, পাহাড়ের আরেক ধারে এক অপরূপ সৌন্দর্যকে দেখতে পাচ্ছিলাম। ছোট্ট ছোট্ট বাড়ি, কি সুন্দর পাহাড়ের ওপরে অবস্থিত। মানুষজন এর মধ্যে দিয়ে নিজের জীবনকে কিভাবে চালিয়ে যাচ্ছে।
আমাদেরকে একটি জায়গায় নামিয়ে দেওয়া হয়। এই যে সামনে দেখতে পাচ্ছেন না ওয়েলকাম লেখা, আমরা এটা পেরিয়ে চলে গেছিলাম ওপরের দিকে টিকিট কাটতে। অনেকটা সিঁড়ি উঠে যাওয়ার পর আমাদেরকে যেখান থেকে ডালা কিনি তারা বললেন আপনারা চলে যান জেনারেল লাইনের ওখানে টিকিট কাটতে হবে। তাই আবার নিচে নেমে এসে এই যে নমস্কার লেখা, এখান দিয়ে ঢুকে গিয়ে আমরা টিকিট কাটলাম এবং টিকিট কেটে তাড়াতাড়ি করে পুজোর সামগ্রী নিলাম, যারা যারা পুজো দিতে বলেছিল, এবং নিজের যে মানসিকের পুজো ছিল সব ডালা সংগ্রহ করে আমরা গিয়ে লাইনে দাঁড়ালাম। লাইন 5টা অবধি খোলা ছিল এবং আমরা ঢুকেছিলাম 3টের সময়। এখন দেখতে পাচ্ছেন আমার ছবির মধ্যেই হয়তো দেখতে পাচ্ছেন 5টা 15 বাজছে এবং আমরা অলরেডি 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। লাইন খুব আস্তে আস্তে যাচ্ছে, মাঝখানে লাইন কিছুক্ষণের জন্য বন্ধ ছিল কারণ ভিআইপি লাইনও খোলা ছিল। আমরা এখান দিয়ে নামছি, উঠছি, দাঁড়াচ্ছি, আবার দেখছি মাঝে মাঝে চায়ের ব্যবস্থাও পাচ্ছি। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে মায়ের দর্শন পেলাম এবং মায়ের পুজো যথেষ্ট ভালোভাবে দিলাম। আগের দিন রাত্রে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ফ্যান্সি মার্কেট কিছুটা ঘুরে এসে হোটেলের নিজেদের ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। আজকে সকালবেলায় আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল হোটেলে, তাই চলুন আমাদের সঙ্গে দেখিয়ে নিই যে আমরা কি কি খেয়েছিলাম। এখানে চা কফি রাখা আছে, এবার দেখব গরম গরম আর কি কি আছে। এখানে আছে ভেজ স্যান্ডউইচ, পোহা, সবই ভেজ, বয়েলড এগও ছিল, এটা খালি কারণ ওরা লুচি আনতে গেছিলো, সাম্বার আর চানা মশলা, সঙ্গে ইডলি ছিল এবং দুধ কর্নফ্লেক্সও ছিল। দুধটা ওরা বেশ সুন্দর দিচ্ছিল, যে যেমন খাবে সেরকম ওরা একটা জারে করে ওরা দুধটা দিয়ে দিচ্ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের জন্য, পিকক আইল্যান্ড উমানন্দ টেম্পলে গিয়ে আমরা এবার পুজো দেব। তাই আমরা চললাম ফেরিঘাটের দিকে। প্রথমে বুঝতে না পারায় লোকজনকে জিজ্ঞেস করায় আমরা প্রাইভেট ফেরিঘাটে চলে যাই এবং সেখানে জানতে পারি যে মাথা পিছু এখানে টিকিটের ভাড়া হচ্ছে 200 টাকা করে, আবার ওদের সাথেই ফিরে আসতে হবে। কিন্তু আমরা আগে কিছু ভিডিও দেখেছিলাম ইউটিউবে, যেখানে ভাড়া কিন্তু এত নয়। তাই আমরা এখানে নেমে দর কষাকষি করে আবার উঠে গেলাম, উঠে চললাম যেটা গভর্নমেন্ট ফেরিঘাটের দিকে, যেটা আরেকটুখানি হেঁটে গেলে পরেই আমরা পেয়ে যাব। এই যে হেঁটে এলাম, এই দেখুন এটা হচ্ছে ওদের টাইমিংগুলো, কখন কখন এখান থেকে ফেরি ছাড়ে এবং ওইখান থেকে আবার কখন ফেরত আসে। আর এইখানে বসে আছে যারা টিকিট কেটে দিচ্ছে, 40 টাকা করে মাথা পিছু। তাই আমরা বড়রা ছিলাম 4 জন, তাই 40 টাকা করে 160 টাকা, এবং আমাদের বাচ্চা দুটোর জন্য একটা ধরে 40 টাকা, মানে টোটাল 200 টাকা আমাদের পড়েছিল আপ ডাউন করার জন্য। এখানে টিকিট কাটা হয়ে গেলে আমরা টিকিট সংগ্রহ করে বেরিয়ে পড়লাম আমাদের ফেরির দিকে। এখনই একটা ফেরি এসে পৌঁছেছে এবং ছেড়েও দেবে, তাই আমরা একটু তাড়াতাড়ি এগোচ্ছি যাতে এই ফেরিটাতে করেই আমরা পৌঁছে যেতে পারি উমানন্দ টেম্পলে। কারণ আজকে কিন্তু সন্ধ্যেবেলায় আবার আমাদের ট্রেন আছে, তাই বিকেলে তাড়াতাড়ি হোটেল থেকে চেক আউট করতে হবে। তাহলে চলুন আমাদের সঙ্গে আজকে লঞ্চে ভ্রমণ করে নেবেন। ফেরিতে ওঠার রাস্তাটা নদীর কিছুটা বুক একটা বাঁশের সাঁকো করে দেওয়া হয়েছে। এই বাঁশের সাঁকো পেরিয়ে 2টো ফেরি পেরিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের নির্দিষ্ট লঞ্চে। এই পাটার ওপরে হাঁটার সময় বুকটা বেশ দুরু করছিল, এতজন মিলে চেপেছি আর পাটাটা বেশ নড়ছে। লোক আসছে এবং যাচ্ছে, নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ফেরির দিকে। লঞ্চে লোকজন নেমে গেছে এবং আমরা উঠে পড়লাম আমাদের উমানন্দ টেম্পল যাওয়ার ফেরিতে। উঠেই ভেতরে বসার জানলার ধারটা নিয়ে নিলাম। কিছুক্ষণ যেন মাথাটা কেমন ঝিমঝিম করছিল, হতে পারে হয়তো জলের ওপরে বসেছিলাম বলে, জল ওরকম ঢেউ খেলছে। বাচ্চাগুলো বেশ আনন্দ করছে, ওদের মজা লাগছে, আর ওদেরকে নিয়ে আমরা ভয় পাচ্ছি যে এদিক ওদিক না চলে যায়।
কিছুক্ষণ বসে থাকার পর মনটা আর ভেতরে আটকে থাকলো না, বেরিয়ে গেলাম এই লঞ্চের মুখটাতে। এইখানটাতে দেখুন যে জায়গাটা, খোলা জায়গা, সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আর বিস্তীর্ণ এই নদ, ব্রহ্মপুত্র নদ, এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি আমি। এই নদ এতটাই বড় যে হয়তো 3টে গঙ্গা নদী এখানে ঢুকে যাবে। এই নদের এপার ওপার কিচ্ছু দেখা যায় না। লঞ্চে করে কিছুটা যেতে যেতে হয়তো আমরা বালুচর কিছুটা দেখতে পেয়েছি, কারণ জল একটু কম ছিল, কিন্তু এই জল যথেষ্ট গভীর এবং যথেষ্ট বিস্তীর্ণ। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কটা ছবি তুললাম সবাই মিলে, আর অপেক্ষা করলাম কতক্ষণে লঞ্চ তার নির্দিষ্ট সময়ে ছাড়বে। লঞ্চে অ্যালার্ম বাজতে শুরু করলো যে যারা যারা বাইরে আছেন তারা যেন সবাই লঞ্চে উঠে যায়, কারণ লঞ্চ এবার ছাড়বে, অর্থাৎ ছেড়েই দিয়েছে। বেশ ভাল লাগছিল, অনেক দিন পর লঞ্চে চাপলাম আর এইরকম এত বিস্তীর্ণ নদী। অনির্বাণ বলল, চলো তোমাদেরকে লঞ্চের পেছনটাতে নিয়ে যাই, দেখবে ভাল লাগবে দেখতে। যেমন বলা তেমন কাজ, ওর পিছু পিছু চললাম আমি, সঙ্গে দিদিকেও ডেকে নিলাম যে চল তুইও দেখবি আমাদের সাথে। সোহাগ আর দিদিকে সাবধান মতন ওই জায়গাটা পার করে নিয়ে আমরা ওদেরকে বসিয়ে দিলাম। বসে এইবার আমার কর্তামশাই কিছু ফটো সেশন করবে, তাই জন্যেই আসলে আমাকে নিয়ে আসা, যাতে করে আমি কিছু ভালো ভালো ছবি তুলে দিই। পোজ দিতে শুরু করলেন, আমিও বেশ কয়েকটা ছবি তুললাম। আমাদের দুটো ছানাপোনাও খুব সুন্দর বসে বসে পেছনে দেখতে লাগলো কিভাবে জল এরকম ঢেউয়ের মতন খেলতে খেলতে এগিয়ে চলেছে। কিছুক্ষণ এখানে বসার পর বেশ রোদ লাগছিল, ওদেরকে বললাম চল এবার ভেতরে ঢুকবি। ভেতরে ঢুকে আবার গিয়ে বসলো নিজেদের জায়গায়, আর আমি চলে গেলাম ডেকের উপরে। ডেকে দাঁড়িয়ে খুব ভাল লাগছিল দেখতে। সামনে হচ্ছে এই পিকক আইল্যান্ড। শ্রুতি আর আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে এই অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। সামনে বেশ কুয়াশার মতন, আর ওইদিকে একটা লাইট হাউস, যা এখন প্রায় ভগ্নাবশেষ। এইটা হচ্ছে আসল পিকক আইল্যান্ড, সব থেকে ছোট্ট একটি আইল্যান্ড, যার উপরে অবস্থিত উমানন্দ টেম্পল। এখানে পৌঁছতে লঞ্চে করে আমাদের 10 থেকে 15 মিনিট মতন লেগেছে। আর এই যে উপরে দেখছেন তারটা, এটা রোপওয়ের তার। এইটা আর আমাদের এনজয় করা হয়নি, কারণ আমাদের হাতে সময় কম, আজকে বিকেলেই তো বেরোবো। তাই আমাদের এই টু ডু লিস্টে উমানন্দ টেম্পলটা অবশ্যই ছিল, তাই বাচ্চাগুলোকে নিয়ে আমাদের এখানে চলে আসা। এখানে ফেরি দাঁড়ানো মাত্রই আমরা উঠে গেলাম ওপরে এবং নিজেদের পুজোর ডালা কিনে চলে গেলাম মন্দিরে পুজো দিতে। মন্দিরে বেশ ভিড়, আর এটাও পাহাড়ের বেশ অনেকটা নিচে গর্তের ভেতরে পুজো করতে হয়, তাই আমরা আর বেশি ভেতর অবধি ঢুকতে পারিনি। পেছন থেকে গিয়ে মায়ের দর্শন করে আমরা বেরিয়ে আসি এবং কিছু ছবি তুলে আমরা ওখান থেকে রওনা দিই, কারণ আমাদের খুব হাতে তাড়া ছিল এবং সময় বড় কম। তাই জন্য আমরা যেমন যেমন প্ল্যান করেছিলাম ঠিক সেইভাবেই বেরোলাম এবং চলে এলাম আমাদের ফেরিঘাটে, যেখান থেকে আমরা প্রথম উঠেছিলাম উমানন্দ টেম্পল যাওয়ার জন্য। ওখান থেকে আমরা একটা জায়গায় রেস্টুরেন্টে বাঙালি খাবার খেয়ে চলে গেলাম হোটেলে গিয়ে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙেছিল ফারাক্কার এই নদী দেখে, এবং আমরা আবার বর্ধমান পৌঁছে ট্রেন ধরে পৌঁছে গেলাম আসানসোল স্টেশন। মনটা বেশ ভার, কিন্তু ডোন্ট ওয়ারি, আবার ঘুরতে যাব এবং নিয়ে আসবো নতুন ব্লগ। টিল দেন, বাই।